4 নং ওয়ার্ডের কৃতি সন্তান আলহাজ হিরণ মিয়া সাহেবের আজকের নির্বাচনী জনসভার আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরীর সংগ্রামী সহ-সভাপতি, জয় বাংলা সাংস্কৃতিক নগরীর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, অত্র এলাকার কৃতি সন্তান আমার ভাই শ্রদ্ধাভাজন জনাব নজির আহমদ আজাদ সাহেব, মঞ্চে উপস্থিত এই সিলেটের কৃতি সন্তান, যাকে ঘিরে আমার রাজনীতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সিলেট মহানগর যুবলীগের আমার বটথল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, আমার যুব রাজনীতির অহংকার, সিলেটের মাটির মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন স্যারের আস্থাভাজন ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন নেতা, আজকের প্রধান অতিথি মঞ্চে উপস্থিত ডক্টর আহমদ আল কবির সাহেব, মঞ্চে উপস্থিত যাকে ঘিরে সিলেট জেলা যুবলীগের রাজনীতি পাড়া থেকে মহল্লায়, গ্রাম তরে প্রত্যেক উপজেলায় যার অবদান, যুব রাজনীতির একটি সিংহ পুরুষ জাগ্রত হয়ে আজ নৌকার সমর্থনে প্রত্যেক ইউনিয়নের পাড়া মহল্লায় কাজ করছে। আমার সেই যুব রাজনীতির সিলেট জেলার অহংকার, সিলেট জেলা যুবলীগের আমার সম্মানিত যুবলীগের সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শামীম আহমদ ভাই আমাদের মাঝে আজকের বিশেষ অতিথির আসন অলঙ্কিত করে আছেন। 7 নং মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, 7 নং মোগলগাঁও ইউনিয়নের ঐক্য আমারকার সমর্থনে যাকে ঘিরে আজকে আমরা এখানে সমাবেশ করতে যাচ্ছি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ হিরণ মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত 7 নং মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, সিলেট জেলা পরিষদের 1 নং ওয়ার্ডের সদস্য, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, তবুর রাজনীতিবিদ, ভক্ত মোগলগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ পরিবারের এক রণাঙ্গন জনাব শাহরুল হোসেন সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন মামা জনাব আমির উদ্দিন সাহেব সহ মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সামনে পত্র মোগলগাঁও ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন দল থেকে বিভিন্ন থেকে আগত নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার যুবলীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মুজিবে অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা। আমার রাজনৈতিক শ্রদ্ধাগুরুরা এই মঞ্চে উপস্থিত, সেখানে আমি বক্তব্য দিতে যাচ্ছি না, কারণ আমার নেতৃবৃন্দ যেখানে উপস্থিত ওনারা মূল্যবান বক্তব্য দেবেন। আমি শুধু দুটি কথা বলতে চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা মার্কার প্রতীক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা মার্কার প্রতীক, স্বাধীনতার প্রতীক, নৌকা মার্কার প্রতীক। আগামী 11ই নভেম্বর আমরা একটি করে ভোট নৌকা মার্কায় আমাদের বিবেকের আদালতে আমাদেরকে বিচার রেখে একটি করে ভোট নৌকা মার্কায় দিয়ে আমাদের বর্তমান চেয়ারম্যান আলহাজ হিরণ মিয়া সাহেবকে পুনরায় নির্বাচিত করে আমরা বিজয়ের মালা চিনিয়ে এনে আবারও আমাদের মোগলগাঁও ইউনিয়ন পরিষদে পুনরায় বসাতে চাই। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগের। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত পরিচিতি দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন
আমাদের এলাকার যুবলীগ নেতা এখলাসুর রহমান ভাই, ওয়াহিদুল ইসলাম রুকন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ ভাই, লেবু ভাই, কয়েস ভাই সহ আর অনেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি রণজিৎ বাবু দত্তকে। ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসছে আগামী 11ই নভেম্বর স্থানীয় প্রশাসন নির্বাচন ৭ নম্বর মেঘলগাঁও ইউনিয়ন নৌকা মার্কার সমর্থনে ৫ নম্বর ওয়ার্ডও আজকে আপনারা সব কষ্ট দিছিয়ে নিয়ে আমরা ওয়ার্ড বসিয়ে দেখাইতাম আপনারা যে আপনারা যারা আমরা এখানে ইউনিয়ন দিছই আমরা ওলা ৫ নম্বর ইউনিয়নও বাসছি আমরা চেয়ারম্যান সম্পাদ করি। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার জেলার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, উপস্থিত আমার স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, উপস্থিত আমার ইউনিয়নের মুরব্বিয়ানগণ, উপস্থিত আমার যুব সমাজ এবং সর্বদলের ভাই চাষা বান্ধব যারা আছেন সবাই আমার আদাব লিবা। নির্বাচন হিসেবে বেশি বক্তব্য দিয়া লাভ নাই, আমি দুইটা কথা আপনার কাছে কই। ইরন মিয়ারা ভোট দেই সময় আমার একজনের মনোবলের ডর আছে যে এই তো লন্ডন প্রবাসী খরচে আমরা ভোট দিছি, ৩ মাস হয়েছি চেয়ারম্যান সাহেব লাগাল, আর ৯ মাস আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন চালানি হয়েছে। এটা আপনারা জানবেন বলা থেকে ইউনিয়নবাসী এই ডরটাও ভাঙি গেছে। এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া হিরণ মেয়েরা বিশ্বাস করিয়া যে বুটটা আলামত দিছিলাম, ওখান দেখা যায় ১২ মাসের মাঝে ১ মাস ভদ্রলোক আপনারা ছাড়িয়া গেছে করি আমার স্মরণ হয় না। ১১ মাসই আমরা খান্দার আছি। আমি একদিন রাত ১২টার সময় আছি, গিয়া থেকে বস্তা বান্ধে আমাকে কিতা হয়েছে বলে ভাই খাই চলে যাবে তাহলে লিখে যাওয়া লাগবো বাড়িয়ে বাড়িয়ে, আর ওখানে কিছু লিখে যাইব এই নাকি চেয়ারম্যান দিনে রাইতের চেয়ারম্যান, খালি দিনেও চেয়ারম্যান রাইতেও কষ্ট করতে পারেন আমার বিশ্বাস। আপনার কাছে আমার অনুরোধ, আমরা বাস্তব অর্থ এখানে মাঝে এই সেন্ট্রাল ভাস করবা বিপুল বুটে আপনার কাছে আমার অনুরোধ, আমরা গরিব লোক আছে আপনারা দলি সাহাবগুলোর কাছে অনুরোধ করলাম আপনারা ১টা ভোট দিয়া নৌকা মার্কারে জয় করিয়া হিরণ মিয়ারে জয় করিয়া আর ৫ বছর ১ মাস তাই নড়তারা ১২ মাস আমরা খাতার থাকতা ওইটা ব্যক্ত করিয়া আমার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরবতী হোক, হিরণ মিয়ার জয় হোক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ৬ নং ওয়ার্ডের পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেনকে। জাকির হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক ৭ নম্বর মেঘলগাঁও ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই জনপদের কৃতি সন্তান, আপনার আমার সকলের পরিচিত মুখ, সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংগ্রামী সহসভাপতি শ্রদ্ধাভাজন নজির আহমদ আজাদ সাহেব, যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, এই জনপদের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, সিলেট ১ আসনের
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল সাহেবের অত্যন্ত স্নেহভাজন, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, 7 নং মগলদহ ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনতা আলহাজ হিরণ ভাই, জনতা আলহাজ হিরণ ভাই এই নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বৃহত্তর সিলেট জনপদের কৃতি সন্তান, আপনার আমার সকলের পরিচিত মুখ, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আহমদ আল কবির সাহেব। সম্মানিত শুনে আপনাদের সামনে আমি প্রোটোকল মেনটেন করে পরিচয় করে দিচ্ছি না। আমার পূর্ববর্তী বক্তা মহানগর যুবলীগ নেতা সাইফুল হক ভাই আপনাদের সামনে অতিথিবৃন্দর প্রোটোকল মেনটেন করে পরিচয় করে দিয়েছেন, তাই আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করব না। আমি শুধু দুটি কথা বলবো। ভোট হচ্ছে আপনাদের একটি মহামূল্যবান সম্পদ। প্রত্যেক 5 বছর পর পর আমাদের সেই মহামূল্যবান সম্পদ দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের নাগরিক অধিকার, এই একটি মাত্র ভোট দিয়ে আমরা একজন জনপ্রতিনিধি, একজন মানবতার সেবক, মানুষের কল্যাণে যিনি কাজ করেন সেই মানুষকে চেয়ারম্যান হিসাবে অলঙ্কিত করি। আপনারা জানেন সিলেট সদর উপজেলার মধ্যে 7 নং মগলদহ ইউনিয়ন পরিষদের অবহেলিত একটি ইউনিয়ন, সেই ইউনিয়নে আলোর মশাল নিয়ে এসেছিলেন এই জনপদের কৃতি সন্তান জনাব হিরণ ভাই। বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উনি প্রথম 3টি বছর আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করে যেতে পারেন নাই। সেই রাজনৈতিক বিশৃঙ্খলাকে বিতাড়িত করে রাজনৈতিক প্রতিহিংসার পরাজয়কে ছিন্ন করে যখন উনি আপনাদের খেদমতে আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করে যাচ্ছিলেন, ঠিক তখনই আমাদের সামনে বৈশ্বিক করোনা প্যান্ডামিক আমাদের সামনে অবতীর্ণ হয়। পৃথিবী যখন একটি মৃত্যু পর্যায়ে অবনীত হয়, আমাদের সামনে যখন বাংলাদেশ নামে একটি ভূখণ্ড মৃত্যু পর্যায়ে উপত্যকায় পরিণত হয়, যখন সন্তান তার পিতার কাছে যাচ্ছিল না, যখন রাস্তায় মানুষ পড়েছিল, যখন আমরা একটি আতঙ্কে মানুষের কাছ থেকে দূরে ছিলাম, ঠিক তখনই আমাদের এই ইউনিয়নের এই জনপদের কৃতি সন্তান হিরণ ভাই আপনাদের সকলের দরে দরে গিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করেছিলেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই জনপদের মানুষের কথা চিন্তা করে উনি যখন আপনার আমার সকলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, তখন নিজের মৃত্যুর কথা একবার ওনার মনে পড়ে নাই। উনি বলেছিলেন প্রকৃত সেবা হচ্ছে মানব সেবা, সেই সেবা করে যদি আমার জীবন চলে যায় আমি মৃত্যুর পরোয়া করি না। আপনারা দেখেন যখন আমরা করোনা প্যান্ডামিক সময়ে একটি জরাজীর্ণ অবস্থায় ছিলাম, ঠিক তারপরেই আমাদের সামনে আমাদের ইউনিয়নটি বন্যায় কবলিত হয়ে যায়। আপনারা অনেকেই সাক্ষী। আমার এক বক্তা বলে গেছেন, এক ভাই বলে গেছেন 7 নং মগলদহ ইউনিয়নের 5 নং ওয়ার্ড হচ্ছে একটি রাজধানীর মতো। আপনারাই বেশি জানেন হিরণ ভাই সম্পর্কে, কারণ আপনাদের সকল সামনেই ছিল আমাদের ইউনিয়ন পরিষদ। বর্তমানে আছে, আপনারা বলতে পারবেন এই করোনা প্যান্ডামিক এই বন্যাকালীন সময়ে আমার শ্রমিক ভাইরা যখন তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলেছিল, আমার বিভিন্ন পেশাজীবী ভাইরা যখন তাদের পেশা থেকে ঘরে বসেছিল, যখন দারিদ্রমুক্ত বাংলাদেশ করার লেগে যখন শেখ হাসিনা কাজ করে যাচ্ছিলেন, ঠিক তখনই হিরণ ভাই এই বন্যার কারণে আপনার রেখেছে পরিবহন শ্রমিক ভাইদেরকে ডেকে নিয়ে উনার সাধ্যমতো চেষ্টা করেছিলেন খাবার নিশ্চিত করার জন্য। জানি না উনি কতটুকু পেরেছিলেন, আপনারা সাক্ষী। উনি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানে প্রধানমন্ত্রীর বাজেট থেকেও এর বাইরেও উনি ওনার প্রতিবেশী, ওনার বন্ধু বান্ধব, ওনার আত্মীয় স্বজন কাছ থেকে বাইরে থেকে টাকা পয়সা নিয়ে এসে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকা। উনি বন্যায় যখন কবলিত হয়েছে আমাদের ইউনিয়ন নৌকা নিয়ে মানুষের ঘরে ঘরে খাবার নিয়ে গেছেন, তার সাক্ষী আপনারাই। আপনারা প্রমাণ দিবেন উনি আপনাদের জন্য কি করেছেন। আমি শুধু বলবো আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষিমাতৃক দেশ, আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। উনি আমাদের কৃষক ভাইদের কথা চিন্তা করেন, তার সাক্ষী আপনারা দিবেন। আমি আমার ওয়ার্ডের কথা বলতে পারি, আমার কৃষক ভাইরা যখন কাদার মধ্যে
গরু নিয়ে বা যানবাহন নিয়ে যখন যেতে পারেন নাই কৃষিকাজ করতে, ঠিক তখনই উনি চিন্তা করেন আমাদের এই আউসা পূর্ব পারে একটা রাস্তা গেছে একবারে চিন্তার হাওড়ে, সেই রাস্তা উনি মাটি বরাদ করে কৃষক ভাইদের জন্য যাতায়াতের যাতে সুবিধা হয়, যাতে তারা গাড়ি নিয়ে যেতে পারে, যাতে তারা যখন ধান কেটে নিয়ে আসে তখন যাতে ঠেলা করে নিয়ে আসতে পারে, সেই সুবিধা করে দিয়েছিলেন। আপনারা জানেন আমাদের নদীমাতৃক দেশ, আমাদের বিভিন্ন জায়গায় নদী বন্ধন শুরু হয়েছে। চেষ্টা করেছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছ থেকে বিভিন্ন বরাদ্দ নিয়ে এসে আপনাদের সেই নদী ভাঙ্গন প্রতিরোধ করতে। আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা এই মগলদা ইউনিয়নে অত্যন্ত ভাবে অবহেলিত। উনি চেষ্টা করেছেন এই শিক্ষা ব্যবস্থাকে একটু উন্নত করতে। উনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসাকে করার জন্য বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ছুটে চলেছিলেন। তার সাক্ষী হিসাবে আপনারা বিভিন্ন লাইভে দেখতে পারেন, কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সিলেট এসেছিলেন। সেই অনুষ্ঠানে লাইভ চলাকালীন সময়ে উনি একটি মাদ্রাসা এবং স্কুলের সরকারিকরণের জন্য কাগজপত্র নিয়ে সেই টেবিলে সই করে নিয়ে আসছিলেন। এ ধরনের জনপ্রতিনিধি আমরা চাই। আপনারা আপনাদের সেই মহামূল্যবান ভোট দিয়ে 11 নভেম্বর আপনারা ওনাকে আবারও আপনাদের ইমেলের অসমাপ্ত কাজের সমাপ্ত করার জন্য ওনাকে নির্বাচিত করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে আপনাদেরকে সাথে নিয়ে 11 নভেম্বর বিজয়ের মিছিলে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জাকির হোসেনকে। সম্মানিত উপস্থিতি, এবারে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া মেম্বার সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের 7 নং মোগলরা ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিরেন মিয়া ভাইয়ের সমর্থনে 8 নং খান্দিগাঁও ইউপি আওয়ামী লীগের 2 নং ওয়ার্ডের সভাপতি মান্নান ভাইকে হিরেন মিয়া ভাইয়ের একটি গান উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উল্টা হইলাম তারা কার পার্টি মানে উল্টা হইয়া নাকি দেবে নম্বর দিছি আপনারা ভালো আছেন নি? ওই তো ও তো মাইক বাজাছিল, আমার কপাল বালা মাইক হয়েছে বাজা। আরে ইউনিয়নবাসী সবাই মিলে, ইউনিয়নবাসী সবাই মিলে সব সময় তোমায় চাই। ইউনিয়নে আসরে হিরণবা, শুনো শুনো ইউনিয়নবাসী, শুনো সমস্যা, মানুষের সেবা করা হিরণ ভাইয়ের কারবার। শুনো শুনো ইউনিয়নবাসী, শুনো সমস্যা, মানুষের সেবা করা হিরণ ভাইয়ের কারবার। উনি চেয়ারম্যান আসলাই আরো একবার এবার কুয়ো দিতাম চাই। ইউনিয়নে আসরে হিরণ ভাই, চেয়ারম্যান আসলাই আরো একবার এবার কুয়ো দিতাম চাই। নিরলে আসিও হিরণ ভাই। ইলামের গাঁও আর রামকৃষ্ণপুর লালখা গাঁওর কথা,
তারা সবে মিলিয়া বুট হিরণ বাইরে দিতা ইলামের গাওয়ার রামকৃষ্ণ ভুর লালখা গাওর কথা তারা সবে মিলিয়া বুট হিরণ বাইরে দিতা বুকের গাওয়ে হাত মিলাইতা এতে কোনো বাধা নাই ইঞ্জনে আসরে হিরণ ভাই নোয়াগাওয়ার আমানতুর মৌলবীর গাঁও সইতে বড় হেরে শান্তারা হিরণ বাইরে ভাইতে নোয়াগাওয়ার আমানতুর মৌলবীর গাঁও সইতে বড় হেরে শান্তারা হিরণ বাইরে ভাইতে হাটরা তারা দিনে রাইতে তারার চকুত ঘুম নাই ইঞ্জনে আসরে হিরণ ভাই হাটরা তারা দিনে রাইতে তারার চকুত ঘুম নাই ইঞ্জনে আসরে হিরণ ভাই মোয়ারো খুরার সৈদপুরে হররা খানা খানি আকিল হুরার মুলতার হইল জানা জানি মোবারক পুরার সৈদপুরে হররা খানা খানি আকিল হুরার মুলতার হইল জানা জানি তারা হন হিরণ ভাইরে আমরা মানি টানরে দেখলে শান্তি ভাই হিরণ ভাইরে আমরা মানি টানরে দেখলে শান্তি ভাই ইঞ্জনে আসরে হিরণ ভাই ফিরোগাওয়ার হতে ভুর মিরোগাওয়ের ফালা তারা সবে উঠিয়া হন হিরণ ভাই বড় বালা ফিরোগাওয়ার হতে ভুর মিরোগাওয়ের ফালা তারা সবে উঠিয়া হন হিরণ ভাই বড় বালা তান্ডে আমরা বলতাম কিলা সুখে দুঃখে জানে ভাই তান্ডে আমরা বলতাম কিলা সুখে দুঃখে জানে ভাই নিরলে আসিও হিরণ ভাই খাল ভাড়ার ফুলকুচি তারা বড় বালা তালুক ফাল আমার গাঁয়ে দিতা গয়ের মালা খাল ভাড়ার ফুলকুচি তারা বড় বালা তালুক ফাল আমার গাঁয়ে দিতা গয়ের মালা হিরণ ভাইয়ে নৌকা দিলা তোমরা চাইয়া দেখো চাই হিরণ ভাইয়ে নৌকা দিলা তোমরা চাইয়া দেখো চাই নিরলে আসিও হিরণ ভাই লালার গাওয়ার সত্যি গাওয়ার দুমখাল একমতে আসন তারা নাই কোনো বেজাল লালার গাওয়ার সত্যি গাওয়ার দুমখাল একমতে আসন তারা নাই কোনো বেজাল খিপার গাওয়া ভাইয়া লাগাল হরণটা ঘুরাইতে চাই ঘুরাইতে চাই ইঞ্জনে আসরে হিরণ ভাই মোল্লার গাওয়ার সানপুরাও শাখাল পার নৌকা সারা মূর্তিও না বলেন খবরদার মোল্লার গাওয়ার সানপুরাও শাখাল পার হিরণ সারা মূর্তিও না বলেন খবরদার শেখের গাঁয়ে হয় আমার আমার হিরণ ছাড়া কেহ নাই নিরলে আসরে হিরণ ভাই শেখের গাঁয়ে হয় আমার আমার হিরণ ছাড়া কেহ নাই ইঞ্জনে আসরে হিরণ ভাই যুগির গাঁও সাইড ভাড়া তারার আছে জ্ঞান হিরণ ভাই লাগিয়া শুধু হইসন ফেরেশান যুগির গাঁও সাইড ভাড়া তারার আছে জ্ঞান হিরণ ভাই লাগিয়া শুধু হইসন ফেরেশান বানা গালে উড়াইয়া পড়ান তারার মুখে দিছন চাই বানা গালে উড়াইয়া পড়ান তারার মুখে দিছন চাই নিরলে আসিও হিরণ ভাই খাদির গাওয়ার নোয়া গাও গালম সারের দ্বারা
এইখানের মানুষ কিন্তু হিরণ ভাইয়ের মোরা খাদির গাওয়ান নোয়াগাঁও গলম সারের দ্বারা এইখানের মানুষ কিন্তু হিরণ ভাইয়ের মোরা সেই এলাকার ভাই বন্ধুরা আমরা হিরণ ভাইরে চাই ইঞ্জনে আসরে হিরণ ভাই হাসর গাওয়ার বগতিপুর খাদির গাঁয়ে গেছি আলাপ করিয়া তারার লগে বড় মজা পাইছি হাসর গাওয়ার নোয়াগাঁও খাদির গাঁয়ে গেছি হাসর গাওয়ার বগতিপুর খাদির গাঁয়ে গেছি আলাপ করিয়া তারার লগে বড় মজা পাইছি আমি হাতে করিয়া হাঁটতে পাইছি ইরন ছাড়া গতি নাই হাতে করিয়া হাঁটতে পাইছি ইরন ছাড়া গতি নাই ইঞ্জনে আসরে হিরণ ভাই 17 আর মগলগাঁও ইউনিয়ন হইল শেষ এইখানের মানুষের কিন্তু ভালো পরিবেশ 17 আর মগলগাঁও ইউনিয়ন হইল শেষ এইখানের মানুষের কিন্তু ভালো পরিবেশ গোপনে দিতা তারার উদ্দেশ্যেতে কোনো চিন্তা নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই গোপনে দিতা তারার উদ্দেশ্যেতে কোনো চিন্তা নাই নিরলে আসিও হিরণ ভাই মই মুরব্বী যারা আছেন এই কানে বর্তমান আশা রাখি আল্লাহ আপনাদের রাখিবা সম্মান মই মুরব্বী যারা আছেন এই কানে বর্তমান আশা রাখি আল্লাহ আপনাদের রাখিবা সম্মান সবকিছু আল্লাহ তাআলার দান আল্লাহর কাছে দয়া চাই নিরলে আসিও হিরণ ভাই 01724 বলি গানের সুরে 031544 রে ভাই ভাই আমারে 01724 বলি গানের সুরে 031544 রে ভাই ভাই আমারে সেই নম্বরে ফোন করিও রে ওরে ভাইয়া আমার আর কোনো নম্বর নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই বাদাঘাটের পূর্ব পাশে নীলগাঁওয়ে বাড়ি আমি একদিন যাইতে হইবে এই দুনিয়া ছাড়ি বাদাঘাটের পূর্ব পাশে নীলগাঁওয়ে বাড়ি আমি একদিন যাইতে হইবে এই দুনিয়া ছাড়ি আজরাইলে ঘরে উড়াউড়ি মন্নারে তোর সময় নাই আজরাইলে ঘরে উড়াউড়ি মন্নারে তোর সময় নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই সারা জীবন গান গাইলাম পাইলাম না কোনো দিশা কেউ কোনটা দেব আমারে করি না সে আশা সারা জীবন গান গাইলাম পাইলাম না কোনো দিশা কেউ কোনটা দেব আমারে করি না সে আশা শুধু সাই ভালোবাসায় আমার জানা যায় যেন তোমরা রে ভাই ইউনিয়নে আসরে হিরণ ভাই ও ইউনিয়নবাসী সবাই মিলে সব সময় তোমায় চাই ইউনিয়নে আসরে হিরণ ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মান্নান ভাইকে। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বলতে যাচ্ছি আমাদের মোল্লারপুর গ্রামের প্রবীণ মুরব্বী সাবেক মেম্বার সিরাজ মিয়া মেম্বারকে। আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব সভা বেশি বাড়তি 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবের হিরণ মিয়া সমর্থনে আমরা ঘুমাইয়া দিতাম পারছি। আপনারা সকলে আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, হিরণ ভাই সম্বন্ধে তো আপনারা সবাই গুণগান গাইছেন,
ইরন মিয়ার গুণগান গাইয়া শেষ করার মতন নাই। আমরা সৌভাগ্য 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নবাসী যে এরকম একজন উপযুক্ত চেয়ারম্যান পাইছি। পাইয়া দেনে আমরা উপযুক্ত একজন চেয়ারম্যান পাইছি, পাইয়া দেন তাহলে আমরা ইউনিয়ন পরিষদে বছর বসাইতে পারছি। আমরা সৌভাগ্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সিদ্ধান্ত নিতাঙ্গি যে আরো 5 বছর লাগি ইউনিয়নবাসী আমরা 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নে আরবার ইউনিয়ন পরিষদে দেখতাম চাই। সকল একমত জানি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা শ্রেষ্ঠ বাঙালি, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি সিদ্ধান্ত নেই কিন্তু ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত ব্যর্থ হইতো না, সঠিক সিদ্ধান্ত নিব। কিন্তু এই ইউনিয়ন পরিষদ কত বড় গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয় অবগত আছেন। ইউনিয়ন পরিষদ ও সরকারের যে কোনো অনুদান, সরকারি খাত থাকি যে কোনো যে খাতর টাকা যে কোনো অনুদান পাইতে যদি ইউনিয়ন সবার কাছে সঠিক চেয়ারম্যান যদি আমরা বানাইয়া দিতাম পারি, সঠিক সরকারের অনুদান পাইতে কোনো অসুবিধা হইতো না। হইবনি? ইনশাআল্লাহ হইতো না। সম্মানিত উপস্থিতি, এই 7 নম্বর মোগলগাঁও আরো অনেক চেয়ারম্যান হল গুজরিয়া গেছেন, আমরাও দেখছি। কিন্তু এই 5 বছর যা কাম হয়েছে শতকরা 70% কাম হয়ে গেছে ইউনিয়ন পরিষদ। আমরা 500 ইউনিয়নের যারা ইউনিয়নের দায়িত্ব আছে এরাও কইবা তোরা মুলদারগাঁও 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নে যা কাম হয়েছে আমরা তো দূর করে পারি না। সম্মানিত উপস্থিতি, সরকারে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়া সে নৌকা দিছে ইউনিয়ন বাইরে, আমরাও সিদ্ধান্ত নিতাঙ্গি যে আমরাও দিলেইতাম ভোট আরো 5 বছর লাগে। আর আমরা এগুলো করতাম না, আমরা সিদ্ধান্ত আইতি সঠিক সিদ্ধান্ত। আর 11 দিন 10 দিন আছে, তো 11 দিনে হলো আমরা ভোট দিলেইতাম কিরণ বাইরে। আর আমরা যারা বাইরে আছে এরাও আমরা বুঝাইতাম বলে ভাই আমরা যদি আজ 5 বছর লাগে রেখে 5 বছর আমরা কেউ বাঁচবো কেউ মরবো, কিন্তু যদি গরিব দুঃখী বেনতি মাইসে সঠিক উপকার পায় আমরা মরার বাদেও সব পাইম না নি পাইম ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইরন ভাই ক্যান্ডিডেট হিসাবে সবচেয়ে সেরা। আমার বক্তব্য আর দীর্ঘায়িত হইলেন না, অনেক বক্তা হল আছে কেন, সম্মানিত অতিথিবৃন্দু আছে, তারা গেছে আপনারা তারা কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবা। আপনারা ধৈর্যশীল থাকুক আর শর্ট করে হলে আসসালাম সবরে ধন্যবাদ। আপনারা যেন করা কষ্ট করিয়া কেন এত হইছেন আর ধৈর্য যিনি আসুন আমার বক্তব্য দিকে তো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলাদেশ, জয় বঙ্গবন্ধু, জয় হোক। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিরাজ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আমির ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সময় আমি রিভাইজ করে দিলাম আমার সাহায্য করে আপনারা বালা থাকুকা আর 11 তারিখ দিতে আপনারা সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা পরিষদের সদস্য আমাদের এলাকার কৃতি সন্তান শাহানুর ভাইকে, জনাব শাহানুর ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। না লাইভ চলে তো এরা বারবার করে আতরা গেলাম আতরা গেলাম না তো অনেক সেটিং থাকি আল্লাহ আল্লাহ নেই কথা আমার আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের
বৃহত্তর সিলেটের সম্মানিত ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ কবির, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, তিনি অনেক গুণে গুণান্বিত। তিনি সীমান্তিক স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সিলেটের উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার জেলা পরিষদের সহযোদ্ধা প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান এবং এলাকার নেতৃবৃন্দ এবং যুবক ভাইয়েরা। আমরা ইরানবা নির্বাচনী সভাতে আছি। এই নিয়ে আমার মনে হয় আমরা হিরণ ভাইয়ের 3টা নির্বাচন করলাম। হিরণ ভাই সবার কাছে পরিচিত। হিরণ ভাইয়ের সম্বন্ধে আমি মনে করি আর খুব বেশি হওয়া লাগতো না। বিগত বছর আগে আমরা যে নির্বাচন করলাম, কিছু কিছু মানুষের বিভিন্ন জায়গায় বেশি শক্তি ব্যবহার করলাম, কোনো যাইতে পারতো না, কোনো মিটিং করতে নাই। হিরণ ভাই দেখতে পাওয়া করে এটা বলিয়া সকলে সমানভাবে জায়গা উন্নয়ন করছেন না। আমরা মনে করি আর এই যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে 11 তারিখ আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে হিরণ ভাইরে যুক্ত করতাম। আমি সময় বেশি নেন না, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবা, আপনারা সবাই মিলিয়া কাজ করৌকা আর নৌকার বিজয় সুনিশ্চিত করৌকা। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শামীম আহমদ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকে এই সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই সিলেটের কৃতি সন্তান, যিনি আপনারা খুব ভালো করে চিনেন। আপনারা যদিও ওনারা চিনেন না, আমার একটু আগে পাইয়ে গান গাইয়ে গেছেন 42টা গ্রামের কথা কইছে। 42টা গ্রামে মুগলগাঁও ইউনিয়ন, প্রত্যেকটা গ্রামের সম্পর্কে যার জানা আছে। এই ইউনিয়নের কতজন ভোটার আছেন, কতটা সেন্টার আছেন, কোন সেন্টারও কোন কোন মানুষ উপযুক্ত এবং ভোট দিবা লাগিয়া, ভোট কালেকশন করা লাগিয়া উপযুক্ত মানুষ, এবং এই এলাকার ভৌগোলিক কোন অবস্থানে আছে, যিনি আমরা সাবেক অর্থমন্ত্রী, আপনারা সবার পরিচিত এই এলাকার কৃতি সন্তান, কীর্তিমান পুরুষ জনাব আবুল মাল আব্দুল মুহিত 3টা নির্বাচনী যিনি প্রধান সমন্বয়ক এবং প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে আসলা। সর্বশেষ আবুল মাল আব্দুল মুহিত সাহেবের সুযোগ্য ছোট ভাই, আপনারা সরাসরি ভোটে নির্বাচিত আরেক কৃতি পুরুষ, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কে আব্দুল মুবিন সাহেবের প্রধান নির্বাচনী এজেন্ট এবং সমন্বয়ক হিসাবে কাম করিয়া এই এলাকার মানুষের প্রত্যেক মানুষের সম্পর্কে যার ব্যক্তিগত জানা শোনা, সেই মানুষ সাবেক রূপালী ব্যাংকের চেয়ারম্যান আসলা। সীমান্তিক করে একটা সংস্থা আছে, সংস্থার প্রতিষ্ঠাতা RTM একটা ইউনিভার্সিটি করছে, একটা সংস্থা আছে, সেই সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহমদ আল কবির আজকে প্রধান অতিথি হিসাবে আছেন। তাই বক্তৃতা দিবা। আমি 2-1টা কথা কইয়ে আমার বক্তৃতা শেষ করব। আপনারা জানেন আমরা যে প্রার্থী লইয়া আজকে আপনারা সামনে বক্তৃতা দিলাম,
আপনারা মনে মনে কইতে পারেন আমার বাড়ি তো ইনো নাই, উপজেলা তো নাই, অন্য জায়গা থেকে আমি এখানে আই আপনার কাছে বক্তৃতা দিলাম, কইলাম তার সম্পর্কে কতখান জানি। আমরা এই 15-20 বছরের রাজনৈতিক 25 বছর রাজনৈতিক জীবনও হিরণ ভাইলে দেখছি। হিরণ ভাই আপনার এলাকার সন্তান হইলেও সব সময় সিলেট শহরের লগে একটা যোগাযোগ, একটা উঠা বসা, রাজনৈতিক ভাবে সম্পৃক্ততা, এবং বিদেশও আমি লন্ডন যখন গেছিলাম তার লগে দেখা হয়েছে। বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছি হিরণ ভাই একজন বালা মানুষ। আমি আমার জীবনে যতদিন তার লগে উঠা বসা করছি, চলাফেরা করছি, একজন যোগ্য মানুষ হিসাবে মনে করছি। যোগ্য মানুষ, বালা মানুষ এবং দানশীল মানুষ, সচ্ছল মানুষ, সবকিছু মিলাইয়া আমার কাছে মনে হয়েছে হিরণ ভাই লেখান মানুষ এই এলাকার জনপ্রতিনিধি হইলে আপনারা উন্নয়ন হইব, আপনারা সুবিধা হইব, বিদায় তার পক্ষে আপনারা কাছে কইতে আইছি। আপনারা জানেন গত 5 বছর তাই কেন নির্বাচন করিয়া নির্বাচিত প্রতিনিধি হিসাবে বিভিন্ন ভাবে আপনারা লোকে সম্পৃক্ত আসলা। যদিও তাই প্রবাসী মানুষ আরেক ভাই হইয়া গেছে, তাদের মনে করছে তাই বিদেশ যাইবা গিয়া ফাঁস করার বাদেও, কিন্তু আমরা হিরণ বাইরে গেছন করে জানি না একদিন তার মেয়ের বিয়ের দাওয়াত দিসলা, তাই গেলেও 15 দিনের ভিতরে আবার ব্যাক করিয়া আইসেন। আমরা করোনার কারণে আমি যাইতাম পারছি না। আমি মনে করি সুখে দুঃখে বিলাতর আয়েসি বুকি জীবন এবং একজন সচ্ছল মানুষ, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিদেশের বাটি, এই সব কিছু ছাড়িয়া এই এলাকার মানুষের উন্নয়ন লাগি তাই এলাকাত পড়ে রয়েছে। আপনারা জানেন এই দেশও এর সময় খরা, দুর্ভিক্ষ, দুর্দিন, মানুষের অভাব অনটন, কোন মানুষের গাত খাবার আসলো না, শিক্ষা, চিকিৎসা, কত কিছু সমস্যা আসলো। এই সমস্যার মাঝে দেশটা যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পরে 3টা বছর যে স্বাধীন অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত অবস্থায় থাকতে এই দেশটারে একটি সুন্দর দেশ, সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠা করা লাগিয়া যে কার্যপ্রণালী গঠন করছিল, এরপরে দুষ্কৃতিকারীরা এই দেশ তারে থাকতে দে নাই, বালা মানুষের ঠাই দে নাই, তারে মারছে। মারার পরে এই দেশ বিভিন্ন তালে, বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন দুষ্কৃতিকারীরা বিভিন্ন ভাবে এই দেশকে পরিচালনা করছে। আপনারা জানেন শেখ হাসিনা 96 থেকে 2001 সাল ক্ষমতা পাইলা। আপনারা এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে স্পিকার সাহেবরে পাইছিলা, তাইনো বালা মানুষ হিসাবে আসলা। আমরা জানি না আপনারা কইতে পারবা, আমরাও আসলাম, সুযোগ আসলো, আমরা তার লগে নির্বাচনী অংশগ্রহণ করছিলাম। তাই বালা মানুষ হিসাবে আপনারা এলাকার সদর উপজেলার ডেভেলপমেন্ট করা লাগিয়ে চিন্তার ভাবনা করছেন, যেহেতু তার বাড়িও ন। এরপরে বিভিন্ন ভাবে বিএনপি সরকার, তত্ত্বাবধায়ক সরকারের যে অবস্থা আপনারা জানেন, আমি কোয়ার দরকার নাই। এরপরে আপনারা এলাকার সুযোগ্য একজন মানুষ অর্থমন্ত্রী হিসাবে 2008 সালের যখন নির্বাচন হইল, নির্বাচনের মাধ্যমে আপনারা ভোটে নির্বাচিত হইয়া সমস্ত সদর উপজেলায় একটা শহরে রূপান্তরিত করার পরিকল্পনা নিলা। এই পরিকল্পনার ফসল হিসাবে বাদাঘাট, মেরিন একাডেমি, জেল শহর, এই এলাকার যে এখন উন্নয়ন দেখা, এই উন্নয়ন অর্থমন্ত্রী হিসাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন শহর থেকে গ্রাম অঞ্চলে। আমরা মনে করি তার সময়ও একটা আমূল পরিবর্তন হয়েছে। এর ধারাবাহিকতায় 2বার তার সরকারের অর্থমন্ত্রী আসলা, দেশের যেভাবে উন্নয়ন হয়েছে, পাশাপাশি সদর উপজেলার উন্নয়ন হয়েছে, কোন ক্রমেও কম হয়েছে না। আপনি যদি দেখেন শহরের মানুষ সকাল হইলেও সদর উপজেলা যাইতে হয়, তার বিভিন্ন সমস্যার সমাধান, রাজনৈতিক সামাজিক যত খাজবার আছে সদর উপজেলায় বিস্তীর্ণ করছে। এরপরে যখন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্বাচন করলাম, এই নির্বাচনের পরে আমি কিনা কইতাম এখনো তাই নির্বাচিত জনপ্রতিনিধি আসেন। আমি মনে করি সদর উপজেলারে বলিয়া কোন জায়গার পাচ্ছই না, সদর উপজেলার যে উন্নয়ন আছে উন্নয়ন ত্বরান্বিত করছেন। দেশ আমরা নেত্রী ঘোষণা করছেন 41 সালে একটা সোনার বাংলাদেশ হইতো, সেই সোনার বাংলাদেশ হওয়া লাগিয়া আপনি কইছেন গ্রাম আর শহর সমন্বিত হইব, গ্রাম শহর হইতো। এর প্রমাণ আজকে এই বাড়ির মিটিং করলাম, 1 মিনিটও লাগে কারেন্ট যান না। এই যে উন্নয়ন আমরা ইন্টারনেটে মারতাম পারলাম, এক সময় চিন্তাও করা যেত না মুগলগাঁও থেকে শহরের যোগাযোগ ব্যবস্থা। এখন
আপনারা প্রত্যেক পাড়া মহল্লা গ্রাম ইউনিয়ন উপজেলা সব এক তালে সমান হয়ে গেছে। কোন কোন মানুষের তখন হাসি ঠাট্টা করছিলাম যে ডিজিটাল কি হইব, ডিজিটালের প্রমাণ পাইরা এখন ডিজিটালের মাধ্যমে আমরা শিরস্বর বইয়া যে মাত মারতে পারবা, আপনার গাঁও বইয়াও মাত মারতে পারবা, আপনি কেনাডাত বইয়া যে মাত মারতে পারবা, আমেরিকাত বইয়া যে মাত মারতে পারবা, মুঘলগাঁও বইয়াও মাত মারতে পারবা। এটা এখন তো সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী চিন্তা চেতনা এবং ডিজিটাল বাংলাদেশের কারণে। এই ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা কইছেন গ্রাম শহর হইব। আপনারা চিন্তা করেন না, আমি 5-7 বছরের ভিতরে গ্রামের শহর হিসাবে রূপান্তরিত। তখন আমি শহরে থেকে লাভ কিনা, আমি গ্রাম মুক্ত বাতাসে থাকবো, শহর সব সুযোগ সুবিধা ভোগ করবো। এই সব খাদ্য কারখানা, এই সব উন্নয়ন যদি ত্বরান্বিত করতে হয়, যোগাযোগ ব্যবস্থা হিসাবে এর সেতু বন্ধন হিসাবে ইউনিয়ন পরিষদের সম্পৃক্ত করতে হইব। আপনারা জানেন দেশ যত ধরনের প্রায় 22 ধরনের আজকে প্রধান অতিথি সব বাঙ্গিয়া হলো 22 ধরনের যে গরিব ফ্লোর এবং মানুষের লাগিয়ে আছে বাতার ব্যবস্থা হয়েছে, সেই বাতার যে বন্দোবস্ত করেন একমাত্র চেয়ারম্যানের মাধ্যমে করেন। আপনি আমি যত বড় মানুষ হই না করে একটা বিধবা বাতার কার্ড দিতে পারতাম না, একটা বয়স্ক বাতার কার্ড দিতে পারতাম না, একটা মাতৃমৃত্যু সনদ দিতে পারতাম না, একটা যত ধরনের সুযোগ সুবিধা আছে ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এই ডিজিটাল বাংলাদেশের যত কাম সব কাম হইল ইউনিয়ন পরিষদের কাম। আপনি যত বড় মানুষ হোক করা করে আপনার জন্ম নিবন্ধন লাগবো, আপনার মৃত্যু সার্টিফিকেট, আপনার আত্মীয় স্বজন মরলে মৃত্যু সার্টিফিকেট লাগবো। আপনি আগে আমরা এক সময় হইতাম, আমি কোনোদিনও ইউনিয়ন পরিষদ হইতাম না, এটা এখন ভুল প্রমাণিত হয়েছে। আপনি ইউনিয়ন পরিষদ না গেলে আপনি পালা মানুষ হিসাবে তথ্য পারতেন না। আমি মনে করি আপনার এলাকার একজন যোগ্য মানুষ হিসাবে এই যে কত উন্নয়ন দেশের, দেশ 41 সাল 31 সাল হওয়ার দেশ একটা উন্নত জাতি হিসাবে বিদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর এলাকার বাংলাদেশ হয়ে যাব। যা এই উন্নত দেশ উন্নত জীবন মাত্রা জীবনযাপনের ব্যবস্থা কোন কোন মানুষ বিশ্বাস করেন না যে মালয়েশিয়া বা সিঙ্গাপুর কিলা হইব। এরা হইতে হইব চকুর আঙ্গুল দিয়ে হইতে হইব যে এক সময় ডিজিটাল হইলে 80টা কারেন্ট গেলে কি হইলা ডিজিটাল হয়ে গেছে। যত জিনিস অপবাদ হইতো সব অপবাদ রেখে ডিজিটাল হয়ে যায়। এখন প্রমাণ হয়েছে বাংলাদেশ ডিজিটাল দেশ হয়েছে। আপনি মোবাইলও যে কোনো কর্মকাণ্ড, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যত ধরনের বিল আছে সব বিল ডিজিটাল মাধ্যমে মোবাইলের মাধ্যমে পে করতে পারবা। ইউনিয়নের ডিজিটাল সেন্টারের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধার মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাব। আপনি যেটা বিশ্বাস করতে আমার না, এখন বাস্তবতা প্রমাণ হয়েছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। ওরা 31 সালে বা 41 সালে যে বাংলাদেশ উন্নত বাংলাদেশ হইব, তখন আপনারা বুঝবা যে আমরা হয়তো কেউ তাকমু কেউ তাকতাম নাই, বুঝবা যে বাংলাদেশ আসলেও একটা উন্নত বাংলাদেশ হয়ে গেছে। এই বাংলাদেশ উন্নত হইলে আপনি বিভিন্ন জায়গায় একলগে উন্নত হইতো নাই, কিন্তু আপনার কথা বুঝতে হইব আস্থা বাংলাদেশ একলগে একদিনে উন্নত হইতো নাই। বাংলাদেশের যে এলাকার সঠিক মানুষ সঠিক জনপ্রতিনিধি থাকবো হে আগে উন্নত হইব। 41 সালের আগে কিছু কিছু জায়গা উন্নত হইব। এই জায়গায় যারা সঠিক জনপ্রতিনিধি থাকবো, যারা সঠিক নেতৃত্ব থাকবো, যারা খাওয়ানোর ক্ষমতা থাকবো, এই জায়গা 41 সালের আগে উন্নত হইব। আমি মনে করলাম এই সদর উপজেলা যেহেতু পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, বাংলাদেশ সরকারের সবচেয়ে সফল মন্ত্রী, আপনারা যারা টেলিভিশন মিডিয়া দেখরা, পররাষ্ট্রমন্ত্রীর কাম হইল বিদেশের লগে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা। আপনি দেখরা এই কোভিডকালীন সময়ে বিদেশের লগে যত ধরনের সুযোগ সুবিধা যোগাযোগ এবং সর্বোপরি কোভিড নিয়ে যে রাজনীতি হয়েছে, কোভিডের যে ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতির স্বাস্থ্যমন্ত্রী সর্বোচ্চ ভূমিকা রাখার কথা আসলো, কিন্তু আপনারা ভোটে নির্বাচিত মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব দিছিলা। আপনারা দেশ দুনিয়ার বহু দেশ এখনো পর্যন্ত ভ্যাকসিনের টিকা গেছে না, কিন্তু আমরা বাংলাদেশও সফল ভ্যাকসিন পাইয়া আমরা এখন বাংলাদেশও কোভিড আক্রান্তর সংখ্যা খুবই কম, হাজারো কয়জন জানি না, কিন্তু আমরা যেহেতু একটা কোভিড সেন্টার আছে আমরা জানি 100 জন 1 জনও নাই।
ইলা পর্যায়ে নিয়ে আইসন আল্লাহ নিয়ে আইসন লোকে প্রধানমন্ত্রীর যে দূরদর্শী চিন্তা চেতনা আসবো লোকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে সফল কূটনীতি আমি মনে করি এটার একমাত্র প্রতিফলন। এই সফল পররাষ্ট্রমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী খুব পছন্দ করেন। আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রীর কারণে আপনারা এলাকার উন্নয়ন হইব। আপনারা এলাকার উন্নয়ন হইলে সব এলাকার একলগে উন্নয়ন হইতো না। আমি মনে করি আমরা হিরণ ভাই পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের খুব খাসর একজন বালা মানুষ। পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের লগে তার অত্যন্ত নিবিড় সম্পর্ক। আমি মনে করি কোন অনুদান আইলে ফইরা হিরণ ভাই আনতে পারবা। তাই এই সদর উপজেলার যে কয়টা ইউনিয়ন আছে এই ইউনিয়নের মধ্যে আপনারা ইউনিয়নে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সর্বাধিক গুরুত্ব দিবা। আপনারা হিরণ ভাইরে আগামী 11 তারিখ হালে ভোট দিলে আমরা যারা কিন্তু আইসি তারা ভোট দিলে পাস করতে পারত না। আপনারা আত্মীয় স্বজন গড় আপনারা পরিবারের যত মানুষ আছেন পাড়া প্রতিবেশী আছেন যারা বুঝবে না তারা বুঝাইয়া মঙ্গলগাঁও ইউনিয়নে আগামী 5 বছরের জন্য একটু সুরক্ষিত একটা অবস্থান নিয়া দেশের লোকে সামঞ্জস্য রাখিয়া এলাকার উন্নয়ন করা লাগিয়া হিরণ বাইরে আপনারা নির্বাচিত করবা। আপনারা এই কথা একমত আছেন কিনা? আপনারা যদি একমত হন আপনারা আইস থাকিয়া প্রতিজ্ঞা করিয়া 10টা দিন লাগিয়া হিরণ ভাইয়ের পক্ষে বিভিন্ন জায়গায় যাইবা। আর এই সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড এই মঙ্গলগাঁও ইউনিয়নের সব উন্নয়ন কর্মকাণ্ডকে একভূত করা লাগিয়া হিরণ ভাইকে আপনারা নির্বাচিত করেন। আমি বিশ্বাস করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের পথে একসাথে একত্রিত হয়ে মঙ্গলগাঁও ইউনিয়ন এগিয়ে যান এই আশা প্রত্যাশা রেখে 11 তারিখ নির্বাচনে হিরণ ভাই বিপুল ভোটে বিজয়ী হবে এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব। জয় বাংলা, জয় হোক এই এলাকার মেহনতি মানুষের। ধন্যবাদ স্বামী। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উন্নয়নের জোয়ারে এগিয়ে চলেছে দুর্বার। এখন সময় বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবার। এ পর্যায়ে বক্তব্য রাখেন 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজি হিরণ মিয়া সাহেব। আলহাজি হিরণ মিয়া সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, বঙ্গবন্ধু সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি জনাব নজির আহমদ আজর সাহেব। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান খাজিরগাঁও গ্রামের হাজি মর্তুজা আলী সাহেবের সুযোগ্য সন্তান, সিলেট জেলা পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব মোহাম্মদ শাহনুর। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যিনি সদর উপজেলার সাংগঠনিক দায়িত্ব নিয়েছেন, এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবুল মমিন স্যারের অত্যন্ত আস্থাভাজন জনাব ডক্টর আহমদ আল কবির সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ। এখানে
অত্র এলাকার মুরব্বিয়ান, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুরব্বিয়ান, সাধারণ সম্পাদক, সভাপতি এবং কর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে, বেশ অনেক সময় ধরে আপনার ধৈর্য সহকারে আপনারা বক্তব্য শুনছেন। আমার এখানে বক্তব্য কোনো কিছু দেওয়ার নাই, অনেকেই বক্তব্য দিয়েছেন। আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন, আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা গত নির্বাচনে আমাকে নৌকার প্রতীক দিয়েছিলেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের কাছে কাজ করার জন্য, আওয়ামী লীগকে শক্তিশালী করে অত্র এলাকার জনগণের কল্যাণে কাজ করার জন্য, উন্নয়নের কাজ করার জন্য। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার, আপনাদের পাশে দাঁড়ানোর। আমি চেষ্টা করেছি এই ইউনিয়নের উন্নয়ন করার, যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। সেটা আপনারাই সাক্ষী আছেন। আমি কিন্তু সবার চাহিদা মেটাতে পারি নাই, সেটা কখনো সম্ভব নাই একজন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে, যে একই সাথে প্রত্যেক 42টা গ্রাম এখানে আছে, সবার চাহিদা একসাথে পূরণ করা। এবারে জননেত্রী শেখ হাসিনা আমাকে আবার মনোনয়ন দিয়েছেন। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। বিগত 5 বছরে এই ইউনিয়নকে পরিচালনার ক্ষেত্রে আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে। আমি সবার চাহিদা মেটাতে পারি নাই, অনেকের অনেক চাহিদা আছে, সেগুলো আমি মেটাতে পারি, এই জন্য আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এবার নির্বাচনে এসেছি, যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমরা চেষ্টা করব জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে, প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য, শহরের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে চেষ্টা করেছি আমাদের যোগাযোগ ব্যবস্থা আমার ইউনিয়নের কাজ করার জন্য। এবং আমি আমার ক্যালকুলেশন অনুযায়ী আমি দেখেছি আমি 60 থেকে 65 ভাগ যোগাযোগ ব্যবস্থা কাজ সম্পন্ন করতে পেরেছি। বাকি 35 থেকে 40% কাজ বাকি আছে, সেগুলা আমরা ইনশাআল্লাহ আমার যে একটা রূপরেখা তৈরি করেছি, সেই রূপরেখা অনুযায়ী আমি আশাবাদী আগামী 2-3 বছরের ভিতরে আমার এই ইউনিয়নের যে পাকাকরণের কাজ যোগাযোগ সেটা সম্পূর্ণ করতে পারবো। এটা আপনারা নিজেও সাক্ষী, আপনারা নিজে জানেন আপনাদের প্রতিটি ওয়ার্ডে কয়টি কাজ হয়েছে, কয়টি কাজ বাকি আছে, সেটা আপনারা নিজেই বিবেচনা করবেন। আমি এইদিকে যাচ্ছি না, সেটা আপনারা বিবেচনা করবেন। আমি শুধু 2-3টি কথা বলতে চাই। আমার এই ইউনিয়নকে একটা ডিজিটাল ইউনিয়ন করার জন্য, আমার এই ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন করার জন্য আমি আগামীতে 1 নম্বর যেটা হলো, ইতিমধ্যে আমার এই ইউনিয়ন 3 দিকে নদী, এই নদী ভাঙ্গনে কবলিত, সেই নদী ভাঙ্গন থেকে রোধ করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমরা 120 কোটি টাকার প্রকল্প মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী আবুল মুহিদের মাধ্যমে আমরা পেয়েছি, এবং সেই কাজ আমাদের 10 গ্রাম বাজারে 1 কিলোমিটার উপরে কাজ হচ্ছে। ইতিমধ্যে আমাদের আরো 3টি জায়গা আছে, যে 3টি জায়গা হলো, একটি হলো জুগিরগাঁও নদী ভাঙ্গন, একটা হলো চাঁদপুর নদী ভাঙ্গন, একটা হলো লামাকাজি নদী ভাঙ্গন, যেখানে 62 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং সেটা টেন্ডার প্রক্রিয়াধীন। আমি আশাবাদী যে খুব শীঘ্রই যে কন্ট্রাক্টর যারা ওই কাজ করতেছে তারাই এই কাজটা করবে। আমি এতটুকু জানি যে তাদের টেন্ডার পেয়েছেন এবং তারা খুব শীঘ্রই সেই কাজের সাথে তারা ব্লকগুলো তৈরি করছেন এবং এই কাজটি খুব শীঘ্রই শুরু হবে। শুধু এগুলো ছাড়া আমার এই ইউনিয়নে অনেক নদী ভাঙ্গন আছে। আমার কালের কাজিরগাঁও থেকে নোয়াগাঁও পর্যন্ত, এদিকে জুগিরগাঁও থেকে ফিরেরগাঁও পর্যন্ত অনেকগুলো নদী ভাঙ্গন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সেগুলা আশাবাদী যে খুব শীঘ্রই সেই কাজগুলো আমরা করতে পারবো। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেই কাজটা করছেন। আমি আরো একটি কথা বলতে চাই, আমাদের সমস্যা হলো আমাদের অত্র অঞ্চলে বিশুদ্ধ পানির অনেক সমস্যা। আমাদের যে নলকূপগুলো দেওয়া হয়, গভীর নলকূপ দেওয়ার পরেও আমাদের যেভাবে পানির লেয়ারটা নিচে দিন দিন নিচে চলে যাচ্ছে, সেটা আমরা পানি পাচ্ছি না। সেক্ষেত্রে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলাম এবং বাংলাদেশে প্রতিটি উপজেলাতে একটি করে
পানি বিশুদ্ধ পানির জন্য প্ল্যান করার চেষ্টা করা হয়েছে, যেটা নদী থেকে পানি তুলে প্রতিটি ঘরে ঘরে এই পানিকে রিফাইন করে প্রতিটি ঘরে ঘরে দেওয়া হবে। আমার মোগলগাঁও ইউনিয়নে সেই সদর উপজেলার প্রজেক্টটি দেওয়া হয়েছে, সেটা প্রক্রিয়াধীন আছে। আমরা সেঙ্গের কাল থেকে পানি তুলে আমরা ফতেপুর, কালভার, লামাগাঁও সেই মাঝখানে একটা 500 থেকে 600 ফ্যামিলিকে আমরা পাইপ লাইনে পানি দিতে পারবো। যদি সেটাতে আমরা সাকসেসফুল হই তাহলে আমি চেষ্টা করবো আমাদের প্রতিটি ওয়ার্ডে একটা করে সুরমা নদী আমাদের পাশে, সেঙ্গেরকাল নদী আমাদের পাশে, আমাদের খুবই সহজ সেই প্ল্যান গুলো করে আমরা আমাদের পাইপ লাইনের মধ্যে আমরা পানি দিতে পারবো। আমার আরেকটা প্রকল্প আছে, স্বপ্ন ছিল, যেটা আমি এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে কোনো হাসপাতাল নাই। আমাদের সদরে যে হাসপাতালটা আছে সেটাও কেমন আছে, অকেজো অবস্থায় আছে। আমি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছিলাম, উনি আমাকে একটি ডিও দিয়ে, যেখানে আমাদের ইউনিয়ন কমপ্লেক্সের সামনে আমাদের এখানে 17 শতক জায়গা ছিল, যেখানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ার কথা ছিল, সেই জায়গাটা আমি কাগজপত্র দিয়েছিলাম এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ডিএর মাধ্যমে আমাদের এই প্রজেক্টটা আমাদের সমগ্র বাংলাদেশের 3টা বিভাগে 3টা হসপিটালের অনুমোদন পেয়েছে, এর মধ্যে আমাদের একটা। সেই প্রকল্পটা আমাদের খুবই শীঘ্রই হয়ে যাবে। আমরা আশাবাদী আমাদের এখানে 10 শয্যা বিশিষ্ট একটা মা ও শিশু হসপিটাল হবে, যে হসপিটালটা হলে আমার শুধু আমার মোগলগাঁও ইউনিয়ন না, কান্দিগাঁও, টুকের বাজার, হাটকলা, জালালাবাদ, ওনারা আবার শহরের ভিতরে যানজটের মধ্যে না যেয়ে তাদের সুযোগ সুবিধা এখানে নিতে পারবে। আমি আমার নেতৃবৃন্দর কাছে আমি অনুরোধ করব, আমাদের এই কাজগুলো করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমাদের এই মোগলগাঁও ইউনিয়ন একটি হাওর অঞ্চল, যে ইউনিয়নের 3 দিকে নদী, মধ্যখানে বিরাট হাওর, যেখানে আমার 20,000 হেক্টর জমি বুড়ো চাষ হয়। সেখানে আমাদের অনেকগুলো ফ্যাসিলিটি দরকার। আমি কিছুদিন আগে আমরা একটা প্রকল্প দিয়েছিলাম, যেখানে 40 কোটি টাকা ব্যয়, এখানে হাওরের জন্য নালা, ড্রেন, আপনার ব্রিজ, কালভার্ট, যা যা জিনিস লাগে সবগুলো এই প্রকল্পতে আসবে। মন্ত্রী মহোদয় আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। যখন আমি গিয়েছিলাম মন্ত্রণালয়ে, ওনারা আমাকে এটা বলেছিলেন যে আপনি লেট করে ফেলেছেন, আপনি যদি 1 মাস আগে আসতেন তাহলে সেই কাজটা করা যেত। যেহেতু এই প্রকল্পটা অলরেডি দিয়ে দিছি, যেমন আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় 15,000 কোটি টাকা সুনামগঞ্জের জন্য, এই হাওরের জন্য নিয়েছেন। যদি আগে আসতেন তাহলে সেখান থেকে আমরা দিতে পারতাম। আপনি এটা রেখে যান, আগামী প্রকল্প যখন আসবে সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আমি আশাবাদী আগামী অর্থ বছরে এইরকম প্রকল্প আসলে আমাদের এই হাওর অঞ্চলের জন্য আমরা এই পর্যন্ত আনবো। আমার নেতা, ওনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আপনজন, আপনি আমাকে এই কাজগুলো সহযোগিতা করে আমার এই ইউনিয়নকে, আমরা অত্যন্ত অবহেলিত একটা ইউনিয়ন, যেটা আমাদের সিলেটের লাস্ট প্রান্তে, যেটা আমাদের সদর উপজেলা জালালাবাদ ইউনিয়ন এবং মোগলগাঁও ইউনিয়ন হলো লাস্ট প্রান্তে। এখানে আমরা সুনামগঞ্জে চলে যাই এরপর থেকে। তো আমার এই স্বপ্নগুলা আমি পূরণ করার চেষ্টা করবো। এবং আপনারা জানেন প্রতিটি ওয়ার্ডে আমার অনেকগুলো অসমাপ্ত কাজ আছে। আমি প্রতিটি ওয়ার্ডে একটা করে হাওরমুখী আমার কৃষকদের জন্য একটা করে হাওরমুখী রাস্তা করার পরিকল্পনা করেছিলাম। আমি এই পর্যন্ত 5টা রাস্তা করতে পেরেছি। আমার বাকি আরো যে 4টা রাস্তা রয়েছে, সেই 4টা রাস্তা আমি এই অর্থ বছরে করার চেষ্টা করছি এবং এই রাস্তাগুলো আমি মাটি ভরাট করব। মাটি ভরাট করার পরে আমি আশা করব আমার নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করে ওই রাস্তাগুলো যদি আমাকে পাকাকরণ অথবা ইট সোলিং করে দেন, তাহলে আমার কৃষক তারা সহজে তাদের কৃষক পণ্য এবং যে ধান তারা যাতে সহজে বাড়িতে নিয়ে আসতে হবে, তাদের এখানে খরচ কম হবে। আমি মাথায় নিয়ে কাজ করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এইটাই বলবো, আপনারা নৌকা প্রতীককে ভোট দিবেন, উন্নয়নের প্রতীককে ভোট দিবেন, জননেত্রী শেখ হাসিনার প্রতীককে ভোট দিবেন। এবং জননেত্রী শেখ হাসিনার প্রতীক দিলে বাংলাদেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে যাত্রা করছে, সেই মহাসড়কের জন্য আমরা বঞ্চিত না হই। আমরা যদি নৌকা প্রতীকে ভোট না দিয়ে অন্য কাউকে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের যে একটা চেইন আছে, সেই চেইনের মধ্যে কিন্তু বিভ্রান্তি ঘটে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসে আছেন,
আমাদের পররাষ্ট্রমন্ত্রী বসে আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বসে আছেন। আমরা ইউনিয়ন পরিষদে যদি আমার সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে আমাদের এই চেইন মেনটেন করলে আমাদের উন্নয়নের যে ধারাবাহিকতা খুব দ্রুতই এগিয়ে যাবে। আর এখানে যদি একটি জায়গাতে আমরা বিঘ্ন ঘটিয়ে থাকি, তাহলে আমাদের এখানে উন্নয়ন করতে একটু কষ্ট হবে। সেক্ষেত্রে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সবাই আগামী 11 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা এই মোগলগাঁও ইউনিয়নকে বিশাল ভোটের ব্যবধানে নৌকা প্রতীককে বিজয় করে আমরা যেন গর্ব করে বলতে পারি যে নৌকা প্রতীককে বিজয় করে আমরা বিশাল ভোটে বিজয়ী করেছি। আমাদেরকে এইভাবে বরাদ্দ দিতে হবে। আমরা যত বেশি ভোটে নৌকা প্রতীককে জয়ী করতে পারবো, তত বেশি আমরা বরাদ্দ নিয়ে দিয়ে আসতে পারবো। কারণ এটা আমার হিরণ মিয়ার নৌকা নয়, এটা হলো জনগণের নৌকা, এটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা, স্বাধীনতার নৌকা। সেই নৌকাকে যেই নিয়ে আসো, আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনাকে এই নৌকা উপহার দিয়েছি। আমার অনুরোধ থাকবে আমরা সবাই দল মত নির্বিশেষে, যেভাবে গত নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আমরা চেষ্টা করব এবারে এর চেয়ে বেশি আমরা যেন করতে পারি, আমাদের নৌকাকে বিজয় করতে পারি। আপনারা সবাই জানেন, আমরা যারা নির্বাচনে এসেছি, আমাদের প্রতিদ্বন্দ্বিতা যারা ছিলেন, আমার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সম্মান থেকে তিনি নির্বাচন থেকে সরিয়ে গিয়েছেন। আমার এখানে নজির আহমদ আজাদ সাহেব আছেন, তিনিও প্রার্থিতা ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি নমিনেশন পান নাই। তিনি এখানে আমাদের সাথে সহযোগিতা করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে ডিসিশন হয়েছে সেটাকে সম্মান দেখিয়েছেন। বর্তমানে যিনি আমার প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি আমরা কখনো শুনি নাই উনি নির্বাচনে আসবেন। যখনই শামসুল ইসলাম টুডু মিয়া আমাদের নমিনেশন দাখিল করার দিন, যখনই উনি আগের দিন 7টার সময় বললেন যে উনি নির্বাচন করবেন না, উনি ওই দিন উনার এলাকার অনেক লোক এখানে আছে, উনার এলাকার 1 নম্বর ওয়ার্ডের লোক এখানে আছে, অনেকেই বক্তব্য দিয়েছেন। ওই দিন উনি আসরের বাদে মাইকিং করে ওনার এলাকার লোককে বলে উনি প্রার্থী হয়েছে। যে ব্যক্তি নির্বাচন করার জন্য একটা পরিকল্পনাই করে নাই, সে ব্যক্তি পরিকল্পনা করে এটা আপনারা বিবেচনা করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যেন আগামী 11 তারিখ বিশেষ করে এই 5 নম্বর ওয়ার্ডকে বলবো, আপনাদের এই ওয়ার্ডের মধ্যে আমার ইউনিয়ন অফিস, আপনাদের এই সমস্ত ইউনিয়নের মেইন জায়গাটা হলো এখানে। আমরা চাই এই 5 নম্বর ওয়ার্ড থেকে আমরা যেন প্রত্যেকটি ওয়ার্ডকে দেখিয়ে দিতে পারি এই 5 নম্বর ওয়ার্ডের মানুষ নৌকার প্রতীকে ভোট দিয়ে বিশাল ভোটের ব্যবধানে আমাদেরকে জয়যুক্ত করেছেন। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মোগলগাঁও ইউনিয়নবাসী। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই নির্বাচনী সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি এবং সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সম্মানিত সমন্বয়ক ডক্টর আহমদ আল কবির। ডক্টর আহমদ আল কবির সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাইদের যে তাকে যে কোনো জন থেকে খুব ভালোভাবে জানেন, অনেক আলোচনায় এসেছে তার সফলতা। আর সর্বশেষ উনার মুখ থেকে যেসব কথাগুলো যেগুলো আমি জানি, ব্যক্তিগতভাবে জানি অনেক কিছুই। তো আমি যেটা বলবো যেটা হচ্ছে যে আপনাদেরকে এই ইউনিয়নকে যে উনি যেভাবে উন্নয়নের মহাসড়কের দাঁড় করানোর জন্য যে পরিকল্পনা নিয়েছেন, এই দ্বিতীয় কোনো প্রার্থী হয়তো এই ধরনের করা সম্ভব ছিল না। আমাদের যারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যারা এই সিদ্ধান্ত দেওয়ার পরে যারা তাদের প্রার্থীপদ প্রত্যাহার করেছেন, তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।
এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু যারা এই কাজটি করেন নাই বা নিজে মন খুলে কাজ করছেন না, তাদেরকে কিন্তু আমরা এই অভিনন্দনটা দিতে পারলাম না। কারণ তাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের যে এই সফল প্রধানমন্ত্রী, তার নিজের স্বাক্ষরে এই মনোনয়নটা দেওয়া হয়েছে। আলহাজ হিরণ মিয়া সাহেবকে যে মনোনয়নের কাগজটি দিয়েছেন তার নিজের স্বাক্ষরে এসেছে। অতএব এইখানে কোনো সুযোগ নাই অন্যদেরকে এইটাকে ভুল পথে ব্যাখ্যা করার বা ভুল পথে কাজ করানোর জন্য। যে প্রার্থী আমাদের দলের একজন সহসভাপতি এই ইউনিয়নের, উনি প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করেছেন, দলের সিদ্ধান্ত না মেনে আমি তাকে আজকের এই অনুষ্ঠানের থেকে তাকে অনুরোধ জানাবো, আপনি সঠিক সময়ে উইথড্র করেন নাই, কিন্তু এখনো সময় আছে। আপনি এই ধরনের একটি আয়োজনে আপনি এসে যোগদান করে আপনার প্রার্থীপদ প্রত্যাহার করেন এবং আপনি সমর্থন ঘোষণা করেন। আপনার প্রতি এই প্রত্যাশা থাকবে। দলের পক্ষ থেকে ওইটা নির্দেশনা হিসাবেও আপনি নিতে পারেন। আর না হইলে আপনাকে দল ছেড়ে অন্যভাবে চিন্তা করতে হবে। এইটাতে অন্যভাবে চিন্তা করার ছাড়া কোনো বিকল্প নাই। অতএব এমনকি দুই একজন নেতৃবৃন্দ সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে, যারা ইউনিয়ন নেতৃত্বে আছেন তারা নিষ্ক্রিয় হয়ে বসে আছেন। তাদের প্রতিও দলের সতর্কতা। দলের পক্ষ থেকে আমরা বলতে চাই, আপনারা দায়িত্বশীল পদে আছেন, আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বিপক্ষে যাওয়ার কোনো এখতিয়ার আপনার নাই। আপনাদেরকে সকলকে কাজ করতে হবে এবং এইটা সকলের কাছে এটা পরিষ্কার হতে হবে আপনাদের ভূমিকাগুলো। আপনারা লুকিয়ে অন্য ধরনের কাজ করার কোনো সুযোগ নাই। আপনি কিভাবে ভোট দিবেন না দিবেন এটা আমার বিবেচ্য নয়। আপনি যতদিন পর্যন্ত দলের দায়িত্বশীল কোনো পদে আছেন, আপনাদেরকে অবশ্যই দলের সিদ্ধান্ত মানতে হবে, আর না হয় দল থেকে চলে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের দলীয় সিদ্ধান্ত, দলীয় ফরমে আমরা এইভাবেই চিন্তা করি, আমরা ভাবি। আর আপনাদের যে প্রার্থী, তার কর্মযোগ্যতা, তার কর্ম যে সফলতা, এইটা আপনারা গত 5 বছর দেখেছেন এবং আগামীতেও আমার বিশ্বাস তার যে পরিকল্পনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন, খুব কম চেয়ারম্যান আমি বলবো বাংলাদেশে আছেন যাদের এই ধরনের সুস্পষ্ট ধারণা আছে যে কিভাবে এলাকার উন্নয়নকে এগিয়ে যাবেন। আর না হইলে সকলের সাধারণভাবে চিন্তাধারা হয় যে আমি এই রাস্তা করবো বা এই কয়েকটা স্কুল করবো, সরকার থেকে অনুদান পাইবো, যে ওইগুলো নিয়ে করবো, কিন্তু উনি ওইগুলো ভাবছেন না। এগুলো তো পাবেনই, এটার বাইরেও তিনি তার যোগাযোগ যে আছে আমাদের শ্রদ্ধেয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে, অন্যান্য মন্ত্রী মহোদয়দের সাথে, পরিকল্পনা মন্ত্রী, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী ছাড়াও অন্যান্য আরো যারা সরকারি পর্যায়ে বা সরকারের কোনো পদে নাই কিন্তু যাদের যোগাযোগ আছে, তাদের সাথে যে সম্পৃক্ততা আছে, তার মাধ্যমে তারা বড় বড় পরিকল্পনাগুলো নিয়ে এসে আপনাদের এখানে বলছেন, ঘোষণাই করছেন যে শত শত কোটি টাকার প্রকল্প এই সার্বিক উন্নয়নে। আর দেশ যখন এগিয়ে যাচ্ছে, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে 2006 সালের আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দেশে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে কোনো জনকে 500 কোটি টাকার উপরে কোন প্রজেক্ট তারা খুব দেখাতে পারবে না। হয়তো সারা দেশে একটা দুইটা প্রজেক্ট 500 কোটি টাকার উপরে হয়েছে। আর এই শেখ হাসিনার নেতৃত্বে গত 13 বছরে প্রতিটি এক মিটিংয়ে আমরা 1000 কোটি টাকা, 500 নয়, 1000 কোটি টাকা, 5000, 10,000
20,000 30,000 কোটি টাকার প্রকল্প পাস হচ্ছে। এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। আর ওদের আমলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 5 কোটি টাকার উপরে কয়েকটি প্রজেক্ট তারা আঙ্গুলে গুনে প্রজেক্ট দেখাতে পারবেন, এবং সেগুলোর আকারও খুব ছোট ছিল। বাংলাদেশের বাজেট ছিল 56 লক্ষ কোটি টাকা, 56 লক্ষ হাজার কোটি টাকা এই যে ছিল। কিন্তু এখন আমরা কিন্তু এই পরিমাণের না, এর প্রায় 10 গুণ বেশি আমরা অবস্থানে চলে গেছি। এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। আমরা বিদেশ থেকে ভিক্ষা করে এখন আর দেশ চালাই না। এই দেশের মানুষের উৎপাদিত আয় থেকে এই দেশ চলে। শতকরা 80 এই ভিক্ষুকের দেশ হিসাবে থেকে আমরা নাম কেটে ফেলেছি। আমাদেরকে এখন স্বাধীন একটা নিজের অবস্থানের উপরে আপনাদের এই এলাকাটাকেও আমাদের হিরণ মিয়া সাহেব ওইভাবেই চিন্তা করছেন। তিনি চিন্তা করছেন আমাদের হাওড়ের কিভাবে উন্নতি করতে হবে, হাওড়ের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, কৃষির কিভাবে বিপণন করব, আমরা বাজারে নিয়ে যাব, আমার কৃষক কিভাবে দাম পাবে, এইসব দিক চিন্তা করছেন। তিনি চিন্তা করছেন আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিক্ষা, আমাদের কারিগরি শিক্ষার প্রসার আমরা কিভাবে ঘটাবো, আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে আগামী দিনে তৈরি করব যাতে বেকার সৃষ্টি না হয়। এইসব জিনিস নিয়ে উনি কথা বলছেন এবং যোগাযোগ করছেন বিভিন্ন পর্যায়ে। আপনারা বড়ই সৌভাগ্যবান যে আপনাদের এই এলাকার জন্য আপনাদের এই ধরনের নেতৃত্ব, আমাদের আরো নেতৃত্ব আছেন, তারা একসাথে কাজ করছেন। এই যৌথ কাজে হয়তো হিরণ মিয়ার উপরে দায়িত্ব পড়েছে, উনি এটার নায়কের ভূমিকা নিচ্ছেন, কিন্তু তার সাথে তার সহযোগী যারা আছেন তারাও কিন্তু একইভাবে চিন্তা করেন। আমাদের আওয়ামী লীগের এই এলাকার নেতৃত্ব অত্যন্ত সুদৃঢ় এবং বিচক্ষণ। এই বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমেই আমরা আগামী দিনে এই এলাকাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে চাই। এটা আমরা মনে করি এই কাজটি যদি করতে হয় তবে আপনাদেরকে, আপনারা যারা মুরব্বী আছেন তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। আর যুব সমাজের প্রতিনিধি হিসেবে যারা আছো তাদের কাছে আমার প্রত্যাশা হবে তোমরা প্রত্যেকটি ঘরে পৌঁছে যাও আগামী 10 দিনের মধ্যে। প্রত্যেকটি ঘরে গিয়ে যে প্রত্যেক মা বোনকে দাওয়াত দিতে হবে, প্রত্যেক যে ওই পরিবারের মধ্যে যারা ভোটার আছেন প্রত্যেক পরিবারে সকলকে ভোটের দিনে নিয়ে যেতে হবে এবং ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। এইটাই হচ্ছে যুব সমাজের কাজ। দাওয়াতটি পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমরা। এই দেশকে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা স্বাধীনতার সময় নেতৃত্ব দিয়েছি, তখন আমরা যুবক ছিলাম। এই দেশ গড়ার সংগ্রামে তোমরা যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। আগামী বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ, যে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ দিয়ে সূচনা হয়েছিল, কিন্তু আগামীর বাংলাদেশ হচ্ছে একটা সম্ভাবনাময় বাংলাদেশ। আমরা এই গত সপ্তাহে আমি একটি জার্নালে দেখেছি যে বাংলাদেশ ইতিমধ্যে আমরা ভারতের অর্থনীতিকে আমরা পিছনে ফেলে আমরা উপরে উঠে গেছি। পাকিস্তান তো আমাদের হিসাবেই নাই, শ্রীলঙ্কাও এখন আমাদের পিছনে, নেপালকে পিছনে ফেলে দিয়েছি, ভারতকে পিছনে ফেলে দেবো এটা কেউ চিন্তাও করে না। কিন্তু ভারতের প্রবৃদ্ধি যে পার ক্যাপিটা ইনকাম থেকে আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় বেশি। আমরা এখন মনে করি যে 2026 সালে হওয়ার কথা ছিল প্রজেকশনে, এখন আমরা কোভিড এর কারণে হয়তো 27-28 মধ্যেই আমরা মালয়েশিয়াকে আমরা ছাড়িয়ে যাব, ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাব। আমাদের প্রবৃদ্ধি এবং অর্থনীতির যে কর্মকাণ্ড যেভাবে এগিয়ে যাচ্ছে, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। আর এই বাংলাদেশকে গড়ার কাজে যদি আপনারা সঠিক নেতৃত্ব দিতে না পারেন তবে আপনাদের কাছে আপনাদের এলাকা পিছিয়ে যাবে। আমি সিলেটের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে সঠিক নেতৃত্ব দিতে হবে এবং না দিতে পারলে আপনারা পিছিয়ে পড়বেন। আরো একটা জিনিস, যে একদিকে এই নেতৃত্ব দিবেন
কারণ আগামী 2 বছর তো আওয়ামী লীগই ক্ষমতায় আছে। এই যে যদি আওয়ামী লীগের যদি চেয়ারম্যান না হন তো উনি কি কাজ করতে পারবেন? আমি তো মনে করি না, তার তো কোনো যোগাযোগই থাকবে না। এই যে চলমান প্রজেক্টগুলো তো বন্ধ হয়ে যাবে আপনাদের। এই যে সম্ভাবনাময় যে প্রকল্পগুলো দাখিল করা হয়েছে এগুলো আর চলবে না। আর এর পরেও শেখ হাসিনার বাংলাদেশে, শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে আগামী এর পরের 5 বছরও আওয়ামী লীগই থাকবে ক্ষমতায়, এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। বিশ্ববাসী তাই মনে করে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে যে অবস্থা, এটা অনেক সংহত হয়েছে। এটা আপনাদের কারণেই হয়েছে। আমি আরেকটা জিনিস বলতে চাই, এই সভায় যারা উপস্থিত হয়েছেন সবাই আওয়ামী লীগ করেন, এটা আমি মনে করি না। আমি মনে করি হয়তো এখানে আছেন আমাদের প্রার্থী হিরণ মিয়াকে ভালোবাসেন, এই ধরনের অনেক লোক আছেন। এইখানে আছেন অনেক লোক যারা মনে করেন হিরণ মিয়া একজন সৎ মানুষ, একজন নির্লোভ মানুষ, তার টাকা পয়সার এই মুহূর্তে এই চেয়ারম্যান হয়ে বানানোর প্রয়োজন নাই, অতএব তাকেই আমরা ভোট দেব। কারণ সেই জন্যই আপনারা হয়তো এই সভায় এসেছেন। আপনারা অনেকে এসেছেন এইখানে যে এই হিরণ মিয়ার সাথে যারা আছেন তাদেরকে আপনারা মনে করেন তারা যোগ্য মানুষ, তাদেরকে সম্মান করেন। তারা যেহেতু হিরণ মিয়া সাহেবকে সমর্থন দিয়েছেন, সেই কারণেই আপনারা এসেছেন। অতএব আপনাদের এই সম্মিলিত শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে এবং দাওয়াতটি প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে, প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে হবে। আমাদের যুব সমাজকে এই দায়িত্বটা নিতে হবে। তোমরা যারা যুব সমাজের প্রতিনিধি এখানে উপস্থিত আছো, তোমাদেরকে এই আগামী 10 দিনে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে হবে। আমি চ্যালেঞ্জটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। দ্বিতীয় চ্যালেঞ্জও আমি রাখতে চাই। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনের দিন। নির্বাচনের দিন আমি এই এলাকাকে, আমি আগেই বলেছেন উপস্থাপক এবং আমাদের জেলা যুবলীগের সাধারণ সম্পাদকও বলেছেন, আমি গত 4টি নির্বাচনে এই সদর আসনকে, সিলেট সদর এবং সিলেট মহানগরের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলাম। সেই জন্য এই যদিও আমাকে হয়তো সামনাসামনি মুখে দেখেন নাই, বক্তৃতা করতে দেখেন নাই, কিন্তু কাগজে কলমে আমি সব কাজই করেছি, আমার নেতৃত্বেই হয়েছে। অতএব এই 4টি নির্বাচনে সাবেক অর্থমন্ত্রী মহোদয়ের নির্বাচনগুলো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্বাচনগুলো, এই সবগুলোতে একটা মুখ্য ভূমিকা আমার ছিল। সেই জন্য আমি প্রতিটি এলাকাকে খুব ভালোভাবে জানি এবং আমার কাছে এই মুহূর্তেও তথ্য আছে 2-3টি কেন্দ্রে তারা এইবারও আগের কিছু প্রক্রিয়ার মতোই তারা হয়তো অনেকেই যারা ভাবছে তাদের কোনো দল নাই, এটা বুঝতে হবে। বিএনপি বলেছে, পরিষ্কারভাবে বলেছে বিএনপির কোনো প্রার্থী নাই। টেলিভিশনে বলছে বিএনপির কোনো প্রার্থী নাই। অতএব বিএনপি নাম দিয়েও কেউ প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ তারা হচ্ছে কোনো একটা, হয়তো বিএনপি আরেকটা কৌশল হতে পারে, এইসব প্রার্থী দিয়ে তারা শেষ মুহূর্তে হয়তো দেখবেন নির্বাচনের দিন দুপুরের বেলা সে তার প্রার্থীপদ উইথড্র করে ফেলবে। কারণ তখন বলবে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে এটা প্রচারণা করার জন্যই তারা এইসব কাজ করবে। এইসব নাটক ওই সময় করার সুযোগ থাকবে না। আমরা নির্বাচন চাই শান্তিপূর্ণ, আমরা নির্বাচন চাই সত্যিকারের একটা সুন্দর নির্বাচন হোক, কিন্তু এই ধরনের নাটক করার আমরা সুযোগ দেব না। এবং এইসব প্রার্থীগুলো একটা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য করছে। আমাদের কাছে তথ্য আছে তারা কিছু কেন্দ্রে তারা গোলযোগ সৃষ্টি করার জন্য চেষ্টা করবে এবং এই 2-3টি কেন্দ্রে তারা যে গোলযোগ সৃষ্টি আগেও করার চেষ্টা করেছে আমরা জাতীয় নির্বাচনে দেখেছি। এবং এই নির্বাচনী কেন্দ্রগুলোকে এইবার যদি তারা সাহস করে, আমি বলবো তারা ভুল চিন্তা করছে।
তাদেরকে সতর্ক করে দিতে চাই এই সমাজ থেকে, তাদের এই সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনার সরকার অত্যন্ত সুদৃঢ় এবং সকল পর্যায়ে এই ধরনের যে পরিকল্পনাকারীদেরকে আমরা চিনি জানি। অতএব তাদেরকে এই সুযোগ দেব না এবার। অতএব তাদেরকে বুঝতে হবে যে আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, আমরা চাই না কোনো রাহাজানি। কিন্তু রাহাজানি যদি তারা করার চেষ্টা করে তবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। যেটা বলছিলাম যে নির্বাচনের দিন তোমাদেরকে প্রতিটি কেন্দ্রে ব্যানগার্ড হিসাবে দাঁড়াতে হবে। 9টি কেন্দ্রে এই ইউনিয়নে আছে, তোমাদের সকলকে, আমাদের ইউপিয়ানরা যারা আছেন তারা অভিভাবক হিসাবে চতুর্দিকে থাকবেন, তারা থাকবেন, তাদের কমিটমেন্ট অনেক হাই। আর তোমাদেরকে সামনের কাতারে থাকতে হবে এবং এই ধরনের কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা বা একজন সাধারণ ভোটার যদি ভোট দিতে তাকে বাধা সৃষ্টি করা হয়, এইগুলোকে তোমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং এইগুলোকে কোনো অবস্থাতেই করতে যাবে না। আমি সকলকে আহ্বান জানাবো এইসব কেন্দ্রগুলোকে সুন্দরভাবে নিয়ে আমরা ভোটের ফলাফল 11 তারিখ বিকালে আমরা ঘরে তুলে নিয়ে আসব এবং আমরা সকলে একসাথে আমরা ওই দিন আনন্দ মিছিল করব। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কারো প্রতি প্রতিহিংসা করি না, করবো না, আমরা এটা চাই না। আপনারা আগের নির্বাচনেও এই হিরণ মিয়া সাহেব এটা দেখিয়ে দিয়েছেন, আর নির্বাচনের পরেও কোনো প্রতিহিংসা হয়নি। অতএব আমরা নিয়মতান্ত্রিক কাজে বিশ্বাস করি, কিন্তু আমরা এই কাজটি করতে চাই অত্যন্ত শৃঙ্খলভাবে এবং শৃঙ্খলার মধ্য দিয়ে এবং নিয়মতান্ত্রিক ভাবে। আমি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অনেকগুলো আলাপ করা হয়েছে, নদী ভাঙ্গন, স্বাস্থ্যের উন্নয়ন বা অন্যান্য ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি আমাদের হিরণ মিয়া সাহেবকে আমি এই কথাই বলবো, আমিও একজন উন্নয়ন কর্মী। আমি সিলেটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে, আমি যারা জানেন আমাকে, আপনারা জানেন যে অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত। আমি বিশ্ববিদ্যালয় করেছি, আমি সিলেট শহরে অনেকগুলো হাসপাতাল করেছি, অনেকগুলো স্কুল করেছি, কলেজ করেছি, আমার এলাকায়ও স্কুল কলেজ এগুলো করেছি। আমি ব্যক্তিগতভাবে যে কোনো জন, হিরণ মিয়ার মতো একজন মানুষ যিনি অত্যন্ত সাদা মনের মানুষ, তাকে আমি যদি তার এই উদ্যোগগুলোকে সহায়তা করতে পারি, তার সাথে থাকতে পারি, তবে আমি নিজেকে কৃতার্থ মনে করব। আমি তার সাথে আমরা কাজ করব একসাথে। আমরা চাই সিলেটবাসীকে আমরা একটা নতুন পর্যায়ে নিয়ে যেতে চাই, আমরা সিলেটের যুব সমাজকে একটা নতুন অবস্থানে নিয়ে যেতে চাই এবং এই কাজটি এই ধরনের আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে হিরণ মিয়া সাহেবকে যদি জয়যুক্ত করেন, তবেই কিন্তু আমাদের এই কর্মসূচি সফল হবে। সিলেট বিভিন্ন দিক দিয়ে এখনো পিছিয়ে আছে, এই জন্য আমাদের সকল পর্যায়ে সঠিক নেতৃত্ব সৃষ্টি করতে হবে এবং এটার জন্য আপনারা খুবই ভাগ্যবান যে আপনারা একজন ভালো নেতা পেয়েছেন। তাকে নিয়ে যদি আমরা আগামীতে এগোতে পারি, তবেই কিন্তু আমরা সফলতা অর্জন করব। দেখা হবে আপনাদের সাথে আগামী 11 তারিখ ইনশাআল্লাহ। সেই দিন আমরা আরো আমাদের মনের কথা বলতে পারবো, আমাদের হয়তো ভবিষ্যতের চিন্তাকে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই এলাকা উন্নত হবে, আপনারা আমরা সকলে মিলে আমরা কাজ করব। আমরা সকলে মিলে হিরণ মিয়া সাহেবের জন্য দোয়া করি যেন উনি এই নির্বাচনে সফল কাম হিসাবে বেরিয়ে আসেন। এখানে এত লোক, আমরা সকলে যদি এই দোয়াটা করি, তার মধ্যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে যে একজনের দোয়া, এবং সেটার মাধ্যমেই আমরা এটা নিয়ে আসবো এই বিজয়টি। আর এই বিজয়টির মাধ্যমে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো। আমি সকলকে বলি একটা কথাই, যে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব, আর আপনাদের এই সফলতা আগামী দিনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা
সুন্দর বাংলাদেশ করার কাজে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অবস্থান তৈরি করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকে এই কারণে ধন্যবাদ। উপস্থিতি এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি, আজকের সভার সভাপতি, মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব নজির আহমদ আজাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনারা মাগরিবের পর থেকে এখন পর্যন্ত এই বক্তব্য শুনেছেন, শুনতেছেন, অধৈর্য হয়ে গেছে। আমি আমার বক্তব্য তেমন লম্বা করব না, তারপরেও দু একটি কথা বলতে হবে। আজকে যাকে ঘিরে এই আয়োজন, জনাব হিরণ মিয়া সাহেব, যেই প্রতীককে ঘিরে এই আয়োজন, নৌকা প্রতীক, আর এই নৌকা প্রতীকের সমর্থনের আজকের জনসভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, ডক্টর আহমদ আল কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি, সহসভাপতি। আপনারা শুনেছেন, বিভিন্ন বক্তা বলেছেন উনি সদর উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন, সাংগঠনিক দায়িত্ব। আরো আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা শামীম আহমদ, আমাদের 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের সুযোগ্য সন্তান, জেলা পরিষদ 1 নম্বর ওয়ার্ডের সদস্য, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, উপস্থিত আমার সম্মুখে যুব সমাজ, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা নির্বাচনী বক্তব্য শুনেছেন, হিরণ মিয়া সাহেবকে কিসের জন্য ভোট দিবেন সেটাও শুনেছেন, এবং হিরণ মিয়া সাহেব কি করেছেন এই 5 বছর সেগুলিও আপনারা শুনেছেন। তো এগুলি নিয়ে আমি আর বক্তব্য তেমন রাখবো না। তারপরেও ওনাকে আমরা 11 তারিখের নির্বাচনে বিজয়ী করে উনি বলেছেন 65% উন্নয়ন, রাস্তাঘাট সবকিছু মিলে করেছেন, বাকি 35% করবেন। এবং ওনার যে ওনার চিন্তা চেতনাকে যদি আমরা উন্নত ইউনিয়ন এবং মডেল ইউনিয়ন হিসাবে দেখতে চাই, তাহলে ওনার মতো সুযোগ্য নেতাকে আমরা আগামী 11 তারিখের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। শুধু ওনাকে ভোট দিলে, উনি বলেছেন ওনাকে ভোট দিলে যেমন ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা চেয়ারম্যান সাহেব জননেতা আশফাক আহমদ সাহেব, উনিও কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আমাদের সংসদ সদস্য, 1 আসনের সংসদ সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনিও কিন্তু আওয়ামী লীগ। বর্তমান সরকার আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ স্বাধীনতার প্রতীক, আওয়ামী লীগ শান্তির প্রতীক, আওয়ামী লীগ বিজয়ের প্রতীক, আওয়ামী লীগ উন্নয়নের প্রতীক। তাহলে আমরা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে অবশ্যই আগামী 11 তারিখের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে, হিরণ মিয়া সাহেবকে বিজয়ী করতে হবে। আর হিরণ মিয়া সাহেবকে যদি আমরা বিজয়ী করি, তাহলে আমাদের ইউনিয়নকে মডেল ইউনিয়ন করতে হলে আমাদের পিছনে তাকাতে হবে না। আমি এটা আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমাদের প্রধান অতিথি বলে গেছেন ওনার বক্তব্যে। আমি প্রধান অতিথির কাছে আমি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ করব, আমাদের ইউনিয়নে কিন্তু কোনো খেলার মাঠ নাই। আমরা আপনার মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ জানাতে চাই, আমাদের ইউনিয়নে একটা খেলার মাঠ, সেটা হোক ফুটবল খেলার মাঠ, হোক সেটা ক্রিকেট খেলার মাঠ, আমরা আপনার মাধ্যমে আমাদের ইউনিয়নে আমাদের বর্তমান চেয়ারম্যান যিনি আগামী 11 তারিখের নির্বাচনে আমরা যাকে নির্বাচিত করব, ওনার মাধ্যমে আমরা একটা খেলার মাঠ আমরা আপনাদের কাছে চাচ্ছি। আমাদের হিরণ মিয়া সাহেব বলে গেছেন উনি একটা হাসপাতালের জন্য আবেদন করেছেন, এটা প্রক্রিয়াধীন আছে।
এটা 15 শয্যা হবে। আমি এটা 15 শয্যা মানবো না, এটা আসলে কার্পণ্যতা হয়ে যাবে। এটা হবে 25 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল। আপনার মাধ্যমে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ জানাতে চাই আমাদের এটাকে যাতে একটা 25 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হয়। কারণ সিলেট শহর থেকে শুরু করে সুনামগঞ্জ পর্যন্ত এখানে কিন্তু তেমন উন্নত মানের হসপিটাল নাই। জাতুয়াতে আছে, যাওয়ার পরে মনে হয় জাতুয়া নামক স্থানে এখানে একটা হসপিটাল আছে, কিন্তু আমাদের এই অত্র এলাকাতে কোনো হসপিটাল নাই। আমরা একটা 25 শয্যা বিশিষ্ট হসপিটাল আপনার মাধ্যমে আমরা চাই। দ্বিতীয়ত হলো যেটা বিশুদ্ধ পানি, সেটা কিন্তু আপনার মাধ্যমে আমরা হিরণ মিয়া সাহেব বলে গেছেন, ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে আওয়ামী লীগ সরকার উন্নয়নের দ্বারা যেভাবে অব্যাহত রেখে যাচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে পদ্মা সেতু কিন্তু হয়ে যাচ্ছে, বাংলাদেশের অর্থায়নে কিন্তু পদ্মা সেতু হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যার সুযোগ্য নেতৃত্বে সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনের কিন্তু উদ্বোধন হয়ে গেছে। এটা কিন্তু এগুলি কিন্তু উন্নয়ন আমাদের প্রধান অতিথি বলে গেছেন। তা আমি আপনাদের সকলকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন সকলকে বলবো, যুব সমাজকে বলবো, আমাদের প্রধান অতিথি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি ঘরে ঘরে চলে যাব। প্রতিটা মা বোনকে আমরা বলবো আগামী তারিখে 11 তারিখের নির্বাচনে যাতে আমরা নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে আমরা আমাদের প্রধান অতিথি আমাদের পররাষ্ট্রমন্ত্রী জেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দিতে পারি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সাথে আজকের সবার বক্তব্য ঘোষণা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই যারা চেয়ারে বসে আছেন সবাই চেয়ারে বসে থাকেন, এবং যারা দাঁড়ানো আছে দাঁড়ানো থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে টাকা লাগাই আছেন আমরা তাকিতে পারি সিঙ্গির ব্যবস্থা করা হয়েছে, আমরা যাতে শৃঙ্খলা ভাবে দিতে পারি। আপনারা কোনো হইতে করবেন না, আমরা সব রেডি আতে আতে বলতেই আপনারা টাকা লাগাই তাকিতে পাওয়া। আর যে ভাইবা আপনারা গেটি মারিয়ে দেবে কি